দীর্ঘ 3 মাসের বিদেশ যাত্রা শেষ অবশেষে বাড়ি ফিরছেন এহসান। বাড়ির মধ্যমণি ইফতেখার এহসান রৌদ্র, সঙ্গে তার ছোট্ট আদরে বৌজান ওরিয়নও যে আছে। 3 মাসের ফেলোশিপ প্রোগ্রাম কমপ্লিট করে বাড়ি বড় ছেড়ে এবং মেয়ে বাড়িতে ফিরছে, এই নিয়ে সেই সকাল থেকে এহসান বাড়িতে চলছে ব্যাপক তোড়জোড়। এর আগে রৌদ্র বেশ কয়েক বছর বিদেশ কাটালেও অরিনটা যে এই প্রথম এতগুলো দিন দেশের বাইরে ছিল। সাব্বির এহসান এবং রাফিয়া বেগমও মেয়ের অনুপস্থিতিতে একদিনই কেমন মূর্ছা গেছেন মনে হচ্ছে। মেয়ের আগমনী বার্তা পেয়ে মূর্ছা পড়া মানুষ দুটোর মুখে আজ কেমন হাসি ফুটেছে। ওদিকে কবির সাহেবেরও যে একই হাল। গম্ভীর মুখ কবির সাহেব বাড়ির মূর্খ কর্তা হওয়ার দরুন খুব একটা আনন্দ প্রতিক্রিয়া না দেখালেও মনে মনে তিনি বেশ খুশি। আধুনিক সাজসজ্জায় সজ্জিত এহসান বাড়ির বড় ডাইনিং রুমটার বাঁ দিকে রান্নাঘরের অবস্থান। সেথায় আপাতত বাড়ির 4 বধূ রান্নার কাজে ব্যস্ত। বড় বধূ জুবাইদা বেগম দক্ষ হাতে খুন্তি নাড়ছেন কড়াইয়ে। সম্পূর্ণ রান্নাঘর জুড়ে ম করছে কাতল মাছের পাতলা ঝোলের সুগান। তার পাশেই চুলোতেই মাংস কষাতে ব্যস্ত রাফিয়া বেগম। 2 বিয়ান মিলে হাসছে আর টুকটাক কথা বলছে। তাদের হাত দুটো কেমন দক্ষতার সাথে রান্নায় মত্ত। তাদের থেকে খানিকটা দূরে সবজি কাটাকুটি মত্ত হয়েছে বাড়ির কাজের মেয়ে ফুলি। আট পড়ে গ্রামের নরম সরম স্বভাবের ফুলিটা কাজের চাইতে সাজসজ্জায় বেশি মনোযোগী। শ্যামবরণ মুখের পুরোটাই তার লেপটে আছে তেল কম পাউডারের উপস্থিতি। ঠোঁট ভরে রেখেছে গোলাপি রঙের লিপস্টিকে। মাথার ঘন কালো চুলগুলোতে এক কোষ তেল দিয়ে টেনে দুপাশে দিয়ে বেঁধে রেখেছে 2টাও বেনুনি। মেয়েটা গুনগুন করে গান গাইছে আর চাক চাক করে কেটে দিচ্ছে গোল বেগুনগুলো। একটু পরে ভাজতে দেওয়া হবে এগুলো। অন্যদিকে বাড়ির সেজ বউ মাইমুনা বেগম ব্যস্ত গোছাগাছে। তাকে এক বাড়িয়ে সাহায্য করছেন ছোট বউ রাইসা বেগম। মানুষটার আবার রান্নার নাম শুনলেই গায়ে জ্বর আসে। তার বাদ বাকি বড় জায়েরা রান্নাবান্নায় ভারী পটু হলেও তিনি এক্ষেত্রে লবডঙ্গা। যদিও এসব নিয়ে বাড়ির বড় বউদের তেমন কোনো মাথা ব্যথা নেই, কেননা সবাই যে সবটা পারবে তেমনটা তো কোনো কথা নাই। বাড়ির ড্রয়িং রুমের বড় সোফাটায় আয়েস করে বসে আছেন কবির সাহেব। হাতে তার গরম ধোয়া ওঠা 1 কাপ লাল চা। তার পাশের সোফাটায় বসে আছেন সাব্বির সাহেব। মানুষটার উৎসুক দৃষ্টি ক্ষণে ক্ষণে গিয়ে ঠেকছে ড্রয়িং রুমের দেওয়ালে সগৌরবে ঝুলে থাকা দেওয়াল ঘড়িটার পানে। আহারে, বেচারার কাছে হুট করেই কেন যেন মনে হচ্ছে আজ আর সময়টা বুঝি পার হবার নয়। কবির সাহেব বার কয়েক আর চোখে পরখ করলেন ছোট ভাইয়ের হাত বাপ। পরক্ষণে চায়ের কাপে একটু চমক বসিয়ে সময় নিয়ে বললেন, বারবার ঘড়ির কাঁটার দিকে তাকালে কি সময় তাড়াতাড়ি কাটবে? আচমকা এহেন কথায় থতমত খেয়ে বসলেন সাব্বির সাহেব। ঠোঁটের কোণে ভ্যাবলা কান্তের ন্যায় বেশ খানিকটা হাসি টানলেন। সদ্য হাত পাক ধরা মুখ ভর্তি খোসা খোসা দাড়ি গুলোতে খানিক আঙুল চলিয়ে বলতে লাগলেন, না মানে ভাইজান, ওই আর কি। কবির সাহেব গম্ভীর মুখে হাসলেন একটুখানি। কাপের গায়ে পরবর্তী চুমুকটা বসিয়ে ফের বললেন, প্লেন ল্যান্ড করবে বিকেলের দিকে, অথচ এখন বাজে মাত্র সকাল 10টা। তাই অপেক্ষা দীর্ঘায়িত না করে অফিসে চল, কাজ আছে। অন্য সময় হলে সাব্বির সাহেব হয়তো 1 ছুটে লাফ দিয়ে তৈরি হয়ে যেতেন অফিসে যেতে। তবে আজ কেন যেন মানুষটার গায়ে আলসেমি ভর করছে। তিনি বড় ভাইয়ের বলা সত্ত্বেও চুপচাপ মাথা নুইয়ে বসে রইলেন নিজ জায়গায়। কবির সাহেব দেখলেন সবটা। কাপের অবশিষ্ট চাটুকু গিলে নিয়ে অবশেষে বললেন, কি রে, যাবি না? সাব্বির সাহেব মাথা তুলে চাইলেন।
ঠোঁটের কোণে একটুখানি জোরপূর্বক হাসি টেনে দনুমনু করে বলতে লাগলেন, ভাইজান বলছিলাম কি, আজ আর না গেলে হয় না। বিচক্ষণ কবির সাহেব আগেই আন্দাজ করে নিয়েছিলেন এমন প্রতিউত্তর, তাই তিনি মোটেও অবাক হলেন না, বরঞ্চ হাতের খালি কাপটা সোফার সামনে টেবিলের ওপর রেখে উঠে দাঁড়ালেন গম্ভীর মুখে। অতঃপর গায়ের সফেদ রঙা কাটুনের কাতুয়াটা খানিক ঠিকঠাক করে নিয়ে গম্ভীর কণ্ঠে বললেন, বয়স হলো, তবে ভার বুদ্ধিটা আর হলো না। মুচকি হাসলেন সাব্বির সাহেব। এগিয়ে এসে সোফার উপর থেকে বড় ভাইয়ের ব্যাগটা আগে বাড়িয়ে হাতে তুলে নিলেন। পরক্ষণে বড় ভাইয়ের দিকে তাকিয়ে বললেন, চলো এগিয়ে দিয়ে আসি। অগত্যা সামান্য ক্ষুদ্র নিঃশ্বাস ফেলে হাঁটা ধরলেন কবির সাহেব। সাব্বির সাহেবও পা বাড়ালেন ভাইয়ের পিছু পিছু। সেজো ভাই, ও সেজো ভাই, বলি কই তুমি? ছাদের কার্নিশ ঘেঁষে দাঁড়িয়ে আছেন তায়েব এহসান। পুলিশ স্টেশন থেকে জরুরি একটা কল আসায় ছাদে এসে কথা বলছিলেন তিনি। ভারপ্রাপ্ত জিনিস হওয়ার মানুষটার হয়েছে যত জ্বালা। বাড়িতে বসে দুদণ্ড শান্তি মিলবার জো নেই। যখন না তখন ঠিক কল করে কাজ ধরিয়ে দেবে তাকে। দূর, এসবও কোনো কাজ হলো? তায়েব সাহেব বিরক্তিতে মুখ কুঁচকে ফোনের স্ক্রিনে তাকিয়ে আছে। এমন সময় ছাদের দিকে ধেয়ে আসে তাসরিন সাহেবের হাঁক তুলে তায়েব সাহেবকে ডাকতে ডাকতে বেচারার প্রাণ বেরিয়ে আসবার জোগাড় যেন। তায়েব সাহেব তৎক্ষণাৎ নড়ে চড়ে দাঁড়ালেন, গলা উঁচিয়ে ছোট ভাইয়ের ডাকে সাড়া দিয়ে বললেন, তুষু, আমি এখানে ছাদে আসি। অতঃপর তার ওমন সাড়া পেয়ে মিনিট খানেকের মাঝে হন্তদন্ত পায়ে ছাদে এলেন তাসরিন সাহেব। দুহাতে তার দুটো পাঞ্জাবি। তিনি হাসি মুখে পাঞ্জাবি দুটো নিয়ে এগিয়ে আসেন তায়েব সাহেবের নিকট। বলেন, সেজো ভাই, একটা হেল্প করো তো। তায়েব সাহেব হাতের ফোনটা প্যান্টের পকেটে ঢুকিয়ে শটান হয়ে দাঁড়ালেন। সন্দিহান গলায় জিজ্ঞেস করলেন, কি হেল্প বল? তাসরিন সাহেব গাল ভর্তি হাসি টানলেন। নরম রোদের আলোয় তার ফর্সা মুখের আদলতা কেমন চিকচিক করছে যেন। তিনি পর মুহূর্তেই হাতের পাঞ্জাবি দুটো তায়েব সাহেবের দিকে এগিয়ে দিয়ে জিজ্ঞেস করলেন, এ দুটোর মধ্যে তোমার কোনটা পছন্দ বলো তো? তায়েব সাহেব এক পলক তাকিয়ে রইলেন পাঞ্জাবি দুটোর দিকে। একটা রং কালচে নীল, আরেকটা ঘিয়ে রঙা। কেন যেন তায়েব সাহেবের ঘিয়ে রং পাঞ্জাবিটাই বেশ লাগলো। তিনি আলতো করে হাত রাখলেন সেটার গায়ে। পরক্ষণে হালকা হেসে বললেন, এটাই তো ভাল লাগছে। তাশরিফ সাহেব দুষ্টু হাসলেন এবার। তৎক্ষণাৎ ঘিয়ে রঙা পাঞ্জাবিটা চেপে ধরলেন নিজের বুকের সঙ্গে, আর অপর পাঞ্জাবিটা এগিয়ে দিলেন তায়েব সাহেবের দিকে। দুষ্টু হেসে বললেন, নাও ধরো, এইটা তোমার। তায়েব সাহেব অবাক হলেন এরূপ কাণ্ডে। তিনি পছন্দ করলেন ঘিয়ে রঙা পাঞ্জাবিটা, অথচ তাকে কিনা দেয়া হলো নীল রঙেরটা। এ আবার কেমন কথা? তায়েব সাহেব হতবিহ্বলের ন্যায় জিজ্ঞেস করলেন, এটা কি হলো? তাশরিক সাহেব প্যাকেট থেকে ঘিয়ে রঙা পাঞ্জাবিটা বের করতে করতে বলতে লাগলেন, কি আবার, দুটো পাঞ্জাবি এনেছিলাম, ভাবলাম তুমি আধ বুড়ো বয়সের মানুষ, একটা না হয় তোমাকেই দেই, তাই দিয়ে দিলাম তোমার একটা। দেখলে আমি কত উদার। তায়েব সাহেব চটে গেলেন মুহূর্তেই। কোমরের দুধারে হাত রেখে ঝোলানো কণ্ঠে বললেন, উদার না ছাই? এই তোকে আমি বলেছিলাম আমায় পাঞ্জাবি দিতে, তুই কেন আগ বাড়িয়ে পাঞ্জাবি আনলি? আবার আনলি তো আনলি, আমি যেটা পছন্দ করলাম সেটা নিজে নিয়ে গিয়ে আমায় অন্যথা দিলি যে। তাহলে জিজ্ঞেস করলি কেন কোনটা পছন্দ? তাশরিক সাহেব বাঁকা হাসলেন। এগিয়ে এসে সেজো ভাইয়ের কাঁধ জড়িয়ে ধরলেন আলগোছে। অতঃপর ভীষণ বিজ্ঞ ভাবসাব নিয়ে বললেন, আরে সেজো ভাই, তুমিও না, তোমায় দেখলে আমার সত্যি মনে হয় তোমার চুল পেকেছে বাতাসে নট বয়সে। দেখো, আমি সেই সকাল থেকে ভেবে যাচ্ছিলাম তোমায় কোনটা দিব।
একবার ভাবলাম নীলটা দেই, তবে পরক্ষণেই মনে হলো গিয়ে রঙের চাইতে আমায় বোধ হয় নীলটাই বেশি মানাবে। মানে মর্দা কথা। আমি যেটাই তোমার জন্য চুজ করতে যাই আমার তখনই মনে হয় তোমার জন্য চুজ করা পাঞ্জাবিটা বোধ হয় আমারটার চাইতে বেশি সুন্দর। যার এক ঠ্যাং তোড়ে আরেক ঠ্যাং কবরে, তার আবার এই বয়সে এত বেশি সুন্দর লাগলেই কি আর না লাগলেই কি বলো তো। তাই কনফিউশন দূর করতে তোমার কাছে এলাম। তুমি যেহেতু বললে ঘিয়েটা তোমার পছন্দ হয়েছে, তার মানে এটা বেশি সুন্দর, তাই নিয়ে নিলাম। বুঝছো না ব্যাপারটা? তায়েব সাহেব ফুসছেন রীতিমতো, কথায় কথায় তাকে বয়স নিয়ে খোঁটা দিচ্ছে কোনো সাহসে। কিবা এমন বয়স হয়েছে তার? তিনি কি আর এত বুড়ো হয়েছেন নাকি? তায়েব সাহেব তৎক্ষণাৎ ঝটকা মেরে তাসরিন সাহেবের হাতটা সরিয়ে দিলেন কাঁধ থেকে। পরক্ষণেই মনে মনে দুষ্টু হেসে কপট ভাব নিয়ে বলতে লাগলেন, অ্যাকচুয়ালি তুই একদম ঠিক বলেছিস তুষো, ওই ঘিয়ে রঙা পাঞ্জাবিটা থেকে এটা বেশি সুন্দর। আই মিন দেখ, এটার এমব্রয়ডারিটাও কতটা নিখুঁত, ফিনিশিংটাও বেশ সুন্দর। যাকগে ভালোই হলো, তুই ওইটাই রাখ, আমি না হয় এটাই রাখলাম। কথাটা বলেই অলোককে বাঁকা হাসলেন তায়েব সাহেব। পাঞ্জাবিটা নিয়ে হাঁটা ধরলেন সামনের দিকে। ওদিকে তাসরিন সাহেব পড়লেন এবার মহা চিন্তায়। তার মগজে এখন শুধু একটা কথাই ঘুরপাক খাচ্ছে, তবে সত্যি সেজো ভাইটা বেশি সুন্দর। সকাল পেরিয়ে বেলা নামবার জোগাড়। শীতাতপ নিয়ন্ত্রিত ঘরটিতে মৃদু মন্দ ঠান্ডা বাতাস বইছে। কাঠের উপর বেঘরে ঘুমাচ্ছে অনিক এহসান, বাড়ির দ্বিতীয় নবাব পুত্র। ঘুম কাতুরে ছেলেটা ঘুমের মাঝেই একবার পাশ হাতড়ে খুঁজল কাউকে, তবে পাশে প্রিয় মানুষটার উপস্থিতি টের না পেয়ে ঘুমের মাঝেই চোখ দুটো আপনা আপনি কুঁচকে আসে তার। তৎক্ষণাৎ চোখ দুটো মেলে তাকায়, এদিক ওদিক চেয়ে খুঁজতে থাকে কাঙ্ক্ষিত ব্যক্তিকে। পরক্ষণে গলা উঁচিয়ে ডেকে ওঠে, বউ, এই বউ, কোথায় তুমি বউ? হঠাৎ এহেন হাঁক ডাকে তড়িঘড়ি করে অর্ধ ভেজা কাপড়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে ইকরা। মেয়েটার চোখে মুখে একরাশ ভীতির ছাপ। সে এগিয়ে এসে সন্দিহান গলায় জিজ্ঞেস করলো, কি হলো এভাবে চেঁচাচ্ছ যে? কোনো দুঃস্বপ্ন দেখলে নাকি? অনেক মিকি রাগ নিয়ে কিছু বলতেই যাবে অমনি তার নজর গিয়ে ঠেকলো ইকরার ভেজা গায়ের দিকে। মেয়েটা বুঝি সবে গায়ে পানি ঢেলেছিল, চুলগুলো থেকে তার এখনো টপ টপ করে ঝরছে পানির ফোঁটা। পরনের সালোয়ার কামিজটাও ভিজে গিয়ে লেপ্টে আছে গায়ের সঙ্গে। ফলস্বরূপ নারী দেহের প্রতিটি ভাঁজ আপাতত স্পষ্ট চক্ষু গোচর হচ্ছে তার। অনেক এক মুহূর্তের জন্য দিন দুনিয়া ভুলে ভ্যাবলার মতো তাকিয়ে রইল মেয়েটার দিকে। ওইদিকে ইকরা অস্থির। কাঙ্ক্ষিত প্রশ্নর উত্তর না পেয়ে মেয়েটা চিন্তিত হয়ে আরেকটু এগিয়ে আসে অনিকের নিকট। পরক্ষণে এক হাত বাড়িয়ে রাখলো অনিকের কপাল বরাবর। অতঃপর চিন্তিত স্বরে বলে, কি হলো আপনার? কথা বলছেন না কেন? শরীর খারাপ লাগছে? অনিকের কি হলো কে জানে, ছেলেটা কেমন হতবুদ্ধির ন্যায় ওপর নিচ মাথা নাড়ালো আলতো করে। তা দেখে ইকরা এবার বেজায় চিন্তিত। সে একরাশ দুশ্চিন্তা নিয়ে বলে, একটু বসুন, আমি কাপড়টা পাল্টে আসছি। কথাটা বলেই সেখান থেকে চলে যেতে কদম বাড়ায় ইকরা। তবে ততক্ষণই ঘটল আরেক বিপত্তি। পেছন থেকে হুট করেই তার এক হাতের কবজি টেনে ধরে অনিক। ইকরার কদম থমকায়। সে ঘাড় বাঁকিয়ে তাকায় পিছনে। ইশারায় জিজ্ঞেস করে কি। অনেক মোহগ্রস্তের ন্যায় ঠোঁট কামড়ে হাসলো একটুখানি। পর মুহূর্তেই মেয়েটার হাত টেনে তাকে এক ঝটকায় এনে ফেলল নিজের বুকের কাছে। ঘটনার আকস্মিকতায় বেচারি ইকরা হতবম্ব। কি থেকে কি হলো সেটা টের পাওয়ার আগেই তাকে শক্ত করে বুকের মাঝে চেপে ধরে অনিক। ইকরার কাঁধে আলতো করে নাক ঘষে নেশালো কণ্ঠে বলে উঠে, আমাকে পাগল করে কোথায় যাওয়া হচ্ছে ম্যাডাম? তৎক্ষণাৎ খানিক কেঁপে উঠে ইকরা। পিঠের দির দ্বারা বেয়ে এই বুঝি নেমে গেল এক অদ্ভুত শীতল স্রোত। অনেক সময়
নিয়ে ইকরাকে নিজের বুকের থেকে সরালো। পর মুহূর্তে মেয়েটাকে আলতো করে শুইয়ে দিল বিছানায়। অতঃপর মেয়েটার দিকে কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থেকে মৃদু হেসে বলল, সুন্দর লাগছে বউ। ইকরা লাজুক হাসলো। চোখ দুটো তার হুট করে নেমে গেল লাজুকতার ভারে। অনেক বেশ মুগ্ধ হয়ে দেখল সবটা। পরক্ষণেই মেয়েটার দিকে এগিয়ে আসতেই ইকরা কেমন ইতস্ত হয়ে গিয়ে বলে উঠে, এখন না প্লিজ, নিচে সবাই ডাকছে। অনেক পাত্তা দিল না মেয়েটার এহেন বাক্যে। সে এগিয়ে এসে দুম করে মুখ গুজে দিল ইকরার কণ্ড দেশে। সে তাই মুখ রেখে হিসিয়ে বলল, জাস্ট ফোকাস অন মি বেইব, বাকিটা আমি দেখব। বাড়ির ড্রয়িং ভর্তি মানুষজন। কিছুক্ষণ আগে বাড়িতে এসে উপস্থিত হয়েছেন আমরিন বেগম ও তার পরিবার। ইফতি এতক্ষণ সবার মাঝে বসে থাকলেও এখন একটুখানি ফাঁক পেয়েই সুরসুর করে চলে গেল সিঁড়ির দিকে। গুনগুনিয়ে পা ফেলে সিঁড়ি বেয়ে উঠছে দৌড়ু দৌড়ু বুকে। কয়েকটা সিঁড়ি বেয়ে উঠতে সামনে পড়ল অনেক। ইফতি তাকে দেখতে পেয়ে আলতো হেসে কুশলাদি বিনিময় করে অনেকও করল। তবে ছেলেটার চোখমুখে কেমন দুষ্টিমির ছাপ স্পষ্ট। সে কণ্ঠ খাদে নামিয়ে ইফতিকে কেমন সন্দিহান গলায় বলল, কি ব্যাপার সম্বন্ধী, কই যাও? ইফতি ডোক গিলল একটু। এহেন কথার প্রতি উত্তরে বলার মতো কথা গুছাতে চলে গেল মিনিটখানেক সময়। অনেক এবার বাঁকা হাসলো। পা ফেলে ইফতিকে পাশ কাটিয়ে চলে যেতে যেতে সোর টেনে বলতে লাগলো, প্রেমের মরার জলে ডুবে না। কথাটা শেষ করে অনেক আর থামলো না সেটাই। গলার আগেই ন্যায় সুর টেনে চলে গেল সিঁড়ি বেয়ে। এদিকে তার এরূপ কথাই বেশ কিছুটা অবাক হলো ইফতি। হয়তো সে ভাবছে অনেক ভাই কি তবে তার ব্যাপারে কিছু টের পেল। পর মুহূর্তে আবার নিজের এহেন ভাবনায় নিজে চিন্তিত হলো ছেলেটা। ভাবলো সে না বললে অনেক ভাই জানলো কিভাবে। ইফতি নিজের এহেন ভাবনায় মুক্ত থেকেই পা বাড়ায় দোতলার দিকে। মাথা নিচু করে করিডরে হাঁটতে হাঁটতেই সে যখন অরিনের শূন্য ঘরটাকে পাশ কাটিয়ে চলে যেতে উদ্যত হলো, ঠিক তখনই ঘটল আরেক কাণ্ড। হুট করে এক জোরে হাত এসে তাকে তৎক্ষণাৎ টেনে নিয়ে গেল অরিনের ঘরে। অতঃপর সে হাত জোড়ার মালিক তাকে কোনোরূপ কথাবার্তার সুযোগ না দিয়ে তৎক্ষণাৎ তাকে ঠেসে ধরে দেওয়ালের সাথে। ঘটনার আকস্মিকতায় বেচারা ইফতি হতভম্ব হয়ে গেল এক মুহূর্তের জন্য। সে তৎক্ষণাৎ চোখ তুলে সামনে তাকাতেই দেখে আহিরা কেমন রণমূর্তি ভাব ধরে দাঁড়িয়ে আছে। মেয়েটার ফর্সা মুখের আদ্লতাও রাগের কারণে লাল বর্ণ হয়ে গেছে। নাকের ডগাটুকু ফুলে বালিশ। ইফতি ভয়ে ভয়ে শুকনো ডোক গিল কয়েকটা। আহিরা নাকের পাটা ভুলিয়ে নিজেদের মধ্যকার বেশ খানিকটা দূরত্ব গুছিয়ে দাঁড়ালো। এক হাতের কনুই দিয়ে হুট করেই চেপে ধরল ছেলেটার গলা। ভীষণ চটে গিয়ে কর্কশ গলায় বলতে লাগলো, কয়টা কল দিয়েছি সকাল থেকে, ফোন কোথায় থাকে? কি সমস্যা আপনার? কল ধরলেন না কেন? প্রেমটাও এখনও শুরু হলো না ঠিকঠাক মতো, আর অমনি শুরু হয়ে গেল আপনার ইগনোর করা। ইফতি কেমন দেনমেনো করছে দাঁড়িয়ে থেকে। তা দেখে আরেক ধাপ চটল আহি। কর্কশ গলায় ফের আগুন নিয়ে বলল, ও আচ্ছা, এখন কথা বলতেও ইচ্ছে করছে না। ঠিক আছে ফাইন, বাই। বলেই সে তৎক্ষণাৎ সরে দাঁড়ায়। গটগট পা ফেলে ঘর ছেড়ে বেরোবে অমনি পিছন থেকে তার এক হাত টেনে ধরে ইফতি। আহি থামল, তবে পিছনে না ফিরেই কাট কাট কণ্ঠে বলল, হাত ছাড়ুন। ইফতি ছাড়ালো না, উল্টো নিচ থেকে এগিয়ে এসে দাঁড়ালো মেয়েটা একদম কাছাকাছি। অতবার ভীষণ নরম কণ্ঠে বলতে লাগলো, সরি। ভেতর ভেতর এহেন নরম কণ্ঠ শুনে রাগ গলে পানি আহির। তবু বাইরে থেকে নিজের মুখ ভঙ্গিতে কপট রাগী ভাব নিয়ে বলল, হাত ছাড়ুন, আর ঢং করতে হবে না। ইফতি হঠাৎ করেই ছেড়ে দিল আহির হাত। আহি হতবাক হয়ে গেল এহেন কাণ্ডে। সে তৎক্ষণাৎ পেছনে তাকায় হতবাক কণ্ঠে বলে, এটা কি হলো? ইফতি নিশ্চুপ, বুকের কাছে দুহাত বেঁধে নির্বাক হয়ে তাকিয়ে আছে আহির দিকে। চোখে মুখে তার নেই কোনো রূপ।
ভনিতার সাপ শেষ সময় নিয়ে চমৎকার হাসল, অতঃপর মগ্ধ কণ্ঠে বলল, আমি আবার অজ্ঞানকারী পুরুষ ম্যাডাম। প্রেমিক হিসেবেও যেমন অজ্ঞানকারী, স্বামী হিসেবেও তেমন অজ্ঞানকারী থাকবো বলে আশীর্বাদী। আপনি চাইলে পরীক্ষা করে দেখতে পারেন কি হবে নাকি এক আধটা পরীক্ষা গল্প সঙ্গীন হৃদয় অনুভূতি